এসে পৌঁছেছি আমাদের আজকের ভ্রমণ সূচির প্রথম জায়গায়, যার নাম গোপালধারা টি এস্টেট। বলা হয় সমগ্র ভারতের মধ্যে সবচেয়ে সুন্দর এই চায়ের বাগান। চায়ের পাতা বলিনি, কিন্তু চায়ের বাগান। তাবাকশি থেকে সকাল সকাল বেরিয়ে প্রথমেই পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেট দেখব বলে। এখন শুধুমাত্র চায়ের বাগান দেখতে বিশেষ করে একটা স্টপেজ দেব কেন, সেটা জানতে হলে এখানে একবার ঘুরে আসতেই হবে। বিশাল কচ্ছপের পিঠের মতন এই অসাধারণ চা বাগানটির পাশ দিয়ে গেলে গাড়ি থামায়নি এমন পর্যটক নেই বললেই চলে। দুর্দান্ত মেইনটেইনড আর প্রাকৃতিকভাবে ঢেউ খেলানো ভূমিরূপী এর আসল ইউএসপি। চা বাগানের সামনেই বিকোচ্ছে চায়ের পাতা। এই বাগানেরই পাতা বলে বিক্রি হচ্ছে। সত্যি মিথ্যে যাচাই করার উপায় নেই, ইচ্ছেও ছিল না। নিলাম বেশ কয়েক প্যাকেট। হ্যাঁ, কেনার আগে চা টেস্ট করে নেওয়ার সুযোগ রয়েছে, বেশ লাগলো। গোপালধারা টি এস্টেটটা বেজায় জনপ্রিয় হওয়ায় প্রতিদিনই ভালো রকম জনসমাগম হয়। তাই বাগান নষ্ট হওয়ার ভয়ে কিছুটা এগোনোর পর ব্যারিকেড দিয়ে পথ আটকানো। অবশ্য সেখানে দাঁড়িয়েই বাগান দেখে মুগ্ধ হতে হয়। গোপালধারা টি এস্টেট দেখে এখন আমরা এসে পৌঁছেছি গুফা পাতাল বলে একটা জায়গায়। এটাও একটা অফবিট প্লেস। এখানেও রয়েছে বেশ কয়েকটা হোমস্টে, তবে আজকে এখানে আমরা থাকবো না। আমরা এই জায়গাটা ঘুরে আমরা এগিয়ে যাব আরও সামনের দিকে। আজকের সেকেন্ড ডেস্টিনেশন গুফা পাতাল। মেন রাস্তায় গাড়ি রেখে একটা ছোট্ট পাতলা রাস্তা দিয়ে আপনাকে একটুখানি ট্রেক করে উপরে উঠতে হবে। আমরা সেই পথে এগোচ্ছি। ট্রাভেল উইথ নীলাঞ্জনের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে অফবিট তাবাকশির গল্প মিস করেননি তো? করে থাকলে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও শেষেই। এবার চলুন গুফা পাতাল ঘুরিয়ে দেখাই। এই সামান্য চড়াই উঠেই পৌঁছে গেলাম গুফা পাতাল। দেখতে থাকুন, নানান ইন্টারেস্টিং ইনফো দেব আজকের এই পর্বে। গুফা পাতালের উপরটা বেশ ঢেউ খেলানো, উপরে সবুজ ঘাসের কার্পেট। প্রথমেই বাম দিকে ঢুকে পড়লাম গুফা পাতাল পার্কে। প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। এবার প্রথম ইন্টারেস্টিং ফ্যাক্ট, গুফা পাতালে এসেছেন তার মানে আপনি এখন বিদেশের মাটিতে দাঁড়িয়ে। হ্যাঁ, গুফা পাতালের অবস্থান নেপালে। পার্কটি বেশ বড়, ঢালু ভূমিরূপ। সর্বোচ্চ চূড়ায় একটা নীল কাঁচে মোড়া ওয়াচ টাওয়ার রয়েছে। এপ্রিল মে মাসে আসলে এই পার্ক ভরে থাকে রডোডেনড্রন সহ নানান পাহাড়ি ফুলে। ওয়েল মেইনটেইনড এই পার্কটিতে একবার ঢুকলেই মন ভরে যায়। বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি বিদেশের মাটিতে। হ্যাঁ, আমরা এখন নেপালে। একটু আগেই দেখালাম নেপালের ফ্ল্যাগ ঝুলছে। যে জায়গাটা গুফা পাতাল, এটা নেপালের মাটিতে পড়ছে অফিসিয়ালি। এই জায়গায় আপনারা অবশ্যই একবার বেড়াতে আসুন। গুফা পাতালে দুটো জায়গা রয়েছে। একটা নিচের ওই একটা মালভূমি মতন জায়গা, যেখানটা একদম এজ থেকে আপনি পুরো জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। আর একটা রয়েছে এখানকার একটা ওয়াচ টাওয়ার। কিন্তু এই ওয়াচ টাওয়ারটা মোস্ট বেকার, কারণ চারিদিকটা একটা নীল রঙের কাঁচ দিয়ে ঘেরা। দুখানা মাত্র জানলা, তাও অর্ধেক করে খোলে। ফলে পুরো জায়গাটার আসল মজাটাই নষ্ট হয়ে যায়। ওখানে না উঠলেও চলবে। এখানে আই লাভ নেপাল লেখা আছে, ওই জায়গায় আপনি ফটোশ্যুট করুন, কিন্তু আসল সময়টা কাটান এইখানে। আর একটা ইনফরমেশন, এই গুফা পাতালের এই পার্ক চত্বরটাতে ঢুকতে, মানে যেখানে ওয়াচ টাওয়ারটা রয়েছে, এখানে একটা ছোট্ট টিকিট ঘর রয়েছে। এই টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। মাথা পিছু টিকিট চার্জ 20 টাকা। আসুন এবার গুফা পাতালের সবচাইতে সুন্দর স্পটে আপনাদের নিয়ে যাই। একটা অ্যাম্ফি থিয়েটার স্টাইলের ক্রমশ ঢালু জমি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে শেষ হয়েছে গভীর খাদের মুখে। জায়গাটা একদিকে যেমন সুন্দর, ঠিক তেমনই একটু রিস্কিও। অনেককেই দেখলাম ঢালু জমিতে মনের খেয়ালে দৌড়ে নামছে, কিন্তু ঠিক মতন সময়ে ব্রেক কষতে না পারলে সোজা খাদে পড়ে যাওয়ারও ভয় রয়েছে। দাঁড়িয়ে রয়েছি গুফা পাতালের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়, সবচেয়ে মজাদার জায়গায়। জাস্ট ভিউটা দেখুন আমার পিছনে। উপরের ওই পার্কটাতে যান না যান কোনো লস নেই, এইখানটা কিন্তু আসতেই হবে। আর আসল মজা এইদিকে।
শেষ হয়ে যাচ্ছে ল্যান্ড, তারপরে গভীর খাদ, আরও পিছন দিকে নেপালি পাহাড়ের ভিউ। আমরা অবশ্য ওইসব দৌড়াদৌড়িতে না গিয়ে আলগা গায়ে এলিয়ে দিলাম, আর মৃদুমন্দ হালকা শীতল বাতাস গায়ে মেখে আয়েশ করে উপভোগ করছিলাম পুরো জায়গাটা। সামনে যতদূর চোখ যায় একের পর এক পাহাড়ের অস্পষ্ট সারি, সে ভারী চমৎকার দৃশ্য। গুফা পাতালে এরকম সুন্দর পরিবেশে থাকতে চান, তারও উপায় রয়েছে। এখানে রয়েছে 2 থেকে 3টি হোমস্টে, দেখাবো তাদের ইনফরমেশন আর লোকেশন। শুধুমাত্র প্রকৃতির শোভা দেখাবো আর বাস্তবে থাকা খাওয়ার খোঁজ দেব না, তাই কখনো হয়? চলুন গুফা পাতালে এসে কোথায় থাকতে হবে সেটার হদিশ দিয়ে দিই। এসে দাঁড়িয়েছি রুদ্রজ ইকো হাটের সামনে। চমৎকার লোকেশন। রুমগুলো হাউসফুল ছিল বলে ঘরের ভিতরটা ক্যামেরায় ধরা গেল না, তবে খালি চোখে যা দেখলাম নিশ্চিন্তে একটা রাত কাটিয়ে যেতেই পারেন এখানে। খাওয়া থাকা সমেত খরচ মাথা পিছু 1200 টাকা। আর এই হচ্ছে রুদ্র ইকো হাটের ডোম অ্যাকোমোডেশন। এখানে থাকলে বেটার ভিউ পাবেন। খরচ মাথা পিছু 2300 টাকা। দাম কিন্তু সিজন অনুযায়ী খানিক বাড়ে কমে। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে রইল। যে রুদ্র হোমস্টে আপনার দেখালাম, তার ওই ডোমে থাকতে আপনার খরচা পড়বে 2250 টাকা, আর নর্মাল রুমে থাকতে পড়বে 1250 টাকা। গুফা পাতালে প্রায় ঘন্টা 2 সময় কাটিয়ে আমরা এবার ফেরার পথ ধরেছি। পথে ফ্রি হাগসের ব্যানার দেখে ঢুকে পড়লাম। ফ্রি হাগ আসলে একটা সংস্থা যারা গুফা পাতালে টেন্টে থাকার আয়োজন করে, মানে গুফা পাতালের পাহাড় ভ্যালিতে তাঁবু খাটিয়ে রাত কাটানো। খুব আরামদায়ক নয়, তবে থ্রিলে ভরপুর। চলুন তাঁবুর ভিতরটা ঘুরিয়ে দেখাই। ঠিক ধরেছেন, বেজায় ছোট। অবশ্য ট্রেকিংয়ে গিয়ে এরকম ছোট তাঁবুই মেলে। এক একটা তাঁবুতে ম্যাক্সিমাম 2 জন করে থাকতে পারবেন। এখানে পাতা রয়েছে মানে আপনাকে এখানেই যে থাকতে হবে তা নয়, কিন্তু আপনি চাইলে কিছুটা দূরে গিয়ে আপনার পছন্দ মতন জায়গাতেও ওনারা তাঁবু সেট করে দেবে। তাঁবুতে থাকতে গেলে কাদের সঙ্গে যোগাযোগ করবেন? কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিওতে একটু আগে পেয়ে গেলেন। মন চাইলে যোগাযোগ করে পাহাড় চূড়ায় টেন্টে থাকার মজা নিতেই পারেন। হোমস্টে, হোটেল, রিসর্টে বোর হয়ে গেছেন? কোনো সমস্যা নেই। গুফা পাতালে আসলে আপনি টেন্টেও থাকতে পারবেন। একটা দারুণ ইনফরমেশন শেয়ার করছি আপনাদের সাথে। ফ্রি হাগ বলে একটা সংগঠন রয়েছে যারা এই টেন্ট আপনাদেরকে ব্যবহার করতে দেবে। এর খরচ জনপ্রতি 800 টাকা। আপনি এই পাহাড় চূড়ায় থাকতে পারেন, অথবা পাশের একটা চূড়া মতো আছে সেইখানে থাকতে পারেন। খরচ মাথা পিছু 800 টাকা। এর সঙ্গে ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড, লাঞ্চ নয় কিন্তু। তো আপনি চাইলে টেন্টের মজা নিতে পারেন এই গুফা পাতালে। সঙ্গে থাকুন, আর এরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন। ভিডিওর এই পোর্শনটাতে পজ করে গুফা পাতালের আরও কয়েকটা হোমস্টের নাম্বার নোট করে নিন। একটাই টিপস, গুফা পাতালে রাত কাটাতে হলে এখানে আসার আগেই রুম বুক করে আসা ভালো। একটা অদ্ভুত জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। আমার জানলার বাঁ দিকে, মানে আমার বাঁ দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা নেপাল। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা ইন্ডিয়া। রয়েছি একদম ইন্ডিয়া নেপাল বর্ডার। গুফা পাতালকে বাই বাই করে আমরা এগোচ্ছিলাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। রাস্তা ছিল পুরো মাখন। এইরকম পথ দেখেই সেই গানের লাইন মনে পড়ে যায়, মঞ্জিল সে বেহতর লগনে লাগে ইয়ে রাস্তে। ফাইনালি এসে পৌঁছেছি সীমানা ভিউ পয়েন্টে। আমার পিছনে সীমানা মার্কেট, এখানকার লোকাল মার্কেট। মোমো, ছোটোখাটো চা, টিফিন এখানে পেতে পারেন। এখানে গাড়ি রেখে এই ভিউটা আপনাকে দেখতে হবে। এরই নাম সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকেই আপনি খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন মানেভঞ্জনে, যেখান থেকে সান্দাকফু জার্নি স্টার্ট হয়। সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দূরে নেপালের পাহাড়ের সারি খুব সুন্দরভাবে দেখা যায়, আর কপাল ভালো হলে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে মানেভঞ্জনের দূরত্ব কম বেশি 3 কিলোমিটার, আর মানেভঞ্জনই হচ্ছে সান্দাকফু যাওয়ার বেস ক্যাম্প। ঘুরতে ঘুরতে এসে গিয়েছি জোরপোখরির সামনে। দার্জিলিং জেলার এক পাহাড় চূড়ায় অবস্থিত জোরপোখরি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এর অবস্থান। উচ্চতা 7400 ফুট। জোরপোখরিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো একটা ভিউ দেখতে পাওয়া যায়। আপডেট, আমরা এসে পৌঁছেছি জোরপোখরির সামনে। নেপালি ভাষায় পোখরি কথার অর্থ পুকুর, বাংলায় পুকুর, নেপালিতে পোখরি। আমার ভুল হলে জানাবেন কমেন্ট বক্সে। আর জোরপোখরি মানে
দুখানা পুকুর, জোড়া পুকুর এইখানে রয়েছে। তার একটা হচ্ছে এখানে পুরোটাই নেট দিয়ে ঘেরা। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, দেখাবো সেটাও। জোরপোখরির মূল আকর্ষণ হচ্ছে এখানকার দুটো বিশাল লেক আর একটা সুন্দর শিব দুর্গার মন্দির। মন্দিরটি খানিকটা উঁচুতে, অল্প কয়েকটা সিঁড়ি চড়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছতে হয়। মন্দিরের প্রবেশের মুখে হনুমানজির মূর্তি আর একটু এগিয়ে গণেশজির চমৎকার মূর্তি রয়েছে। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন চলছিল ঝড়ের মতন বরফিলি হাওয়া। জয় শ্রী রাম, জয় বজরংবলী, তোড় দে দুশ্মন কি নলি, জয় জয় বজরংবলী। শিব ঠাকুরের বাড়ি কৈলাসে, তাই না? এখানে এসেও কৈলাসের যে কম কিছু মনে হচ্ছে না, এত ঠান্ডা। চারিদিকে ঝড়ের মতন হাওয়া আর পুরো বরফিলি, মনে হচ্ছে যেন বরফ ছুঁয়ে এসছে এই হাওয়াটা। অসাধারণ পরিবেশ। কিন্তু এখানে আসলে, জোরপোখরিতে আসলে টুপি আর একটা পাতলা জ্যাকেট অবশ্যই নিয়ে আসবেন। দেখুন, হালকা টি শার্টে এসছি, কাঁপছি, লিটারেলি কাঁপছি। দিবাকর, কি খবর? কাঁটা দিচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে। অসাধারণ লাগছে, একটা চারিদিকে ডিভাইন একটা অ্যাটমসফিয়ার। শিব দুর্গার মন্দিরের পাশেই মা কালীর মন্দির। পুরো জায়গাটাতে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মন্দিরের পাশ থেকেই দুটো লেকের মধ্যে প্রথমটার দারুণ ভিউ পাওয়া যায়। এখানকার লোকজন এই দুটো লেককে ভীষণ সিক্রেট বলে মনে করেন। মন্দির দর্শন করে মনকে পবিত্র করে আমরা এবার ঢুকে পড়লাম লাগোয়া মহাদেব ধাম পার্কে। মাথাপিছু এন্ট্রি ফি 20 টাকা। এই চত্বরেই রয়েছে কয়েকটা হোমস্টে, রাত কাটাতে পারেন নিশ্চিন্তে। এদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব। এইবার আমরা এসে গিয়েছি দ্বিতীয় লেকের সামনে। এটা আগেরটার চেয়ে দেখতে বেশি সুন্দর। মাঝখানে বাসুকি দেবের মূর্তি, ব্যাকড্রপে পাইন ফরেস্ট, জাস্ট এক ঘর একটা সিনারি। লেকের জলে দেখলাম অজস্র মাছ, সাধারণ, রঙিন। মন চাইলে এদেরকে বিস্কুট মুড়ি খাওয়াতে পারেন। পার্কের মাঝখানে একটা উঁচু মতন ভিউ পয়েন্ট টাইপের রয়েছে। সেখানে উঠে পুরো জায়গাটার একটা দারুণ ভিউ পাওয়া যায়। দার্জিলিং যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই রাখুন আজকের দেখানো জায়গাগুলি। এগুলো দার্জিলিংয়ের হিডেন জেম। একটা দিন দিলেই সবগুলো স্পট দারুণভাবে উপভোগ করা যায়। দাঁড়িয়ে রয়েছি সুখিয়া পোখরির সবচেয়ে উঁচু জায়গায়। এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি চারিদিকটা সুন্দরভাবে দেখতে পারেন। এদিকে পাইনের জঙ্গল, এদিকে দুইখানা সেক্রেট লেক, আর ওইদিকে কিছু হোমস্টে। দিস ইজ অল অ্যাবাউট জোরপোখরি। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে পারেন কমেন্ট বক্সে।
একদিনে বেশ কয়েকটা জায়গা দেখে ফেলতে হলে আজকের ভিডিওটা ফলো করতেই হবে। বিকেল হয়ে আসছিল, আমরা এগোচ্ছিলাম আমাদের রাতের আস্তানার দিকে। আজ রাতে আমরা ঘাঁটি কাটছি লেপচা জগতে। লেপচা জগৎ ট্যুরিস্টদের কাছে একটা ভীষণ জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন। আগামী পর্বে বিস্তারিত থাকবে লেপচা জগতের গল্প। আজ তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।